জাংকুকের কপালে চিন্তার গভীর ভাঁজ পড়েছে, সেই সঙ্গে আফসোসের পাহাড় তলে চাপা পড়েছে তার দেমাগি মন। নিজের চাকরি জীবনে কোনো কেস জাংকুকের আনসলভ নেই, আর তার বোনের কিডন্যাপারকে এসে ধরতে পারেনি। এই লজ্জা জাংকুক কি দিয়ে ঢাকবে? আর আজ সে জানতে পারলো সেই কিডন্যাপার নাকি ড্রাগনের গ্যাং লিডার। হায় রে কপাল, এই কপাল জাংকুক কি দিয়ে বাঁধাই করে রাখবে? জাংকুক আফসোসের চরম পর্যায়ে পৌঁছে কোনো মতে জিহবকে জিজ্ঞাসা করলো, আরো কিছু জানলি? জানলাম বই কি, ওই লোক কিছু বছর আগে গ্যাং লিডার হয়েছে, নতুন মাল, তা 4-5 বছর হবে। সে কি, সাধারণত এমন বড় গ্যাংগুলো নিজেদের লিডার বদলায় না, আর বদলালেও শহরে তার ইম্প্যাক্ট হবেই। আন্ডারওয়ার্ল্ডে ব্ল্যাক মার্কেটে অগ্নিকাণ্ড ঘটে যাওয়ার কথা। হয়তো অন্য গ্যাংয়ের লিডার গ্যাংটা দখল করে নিয়েছে, এমনটা তো হয়েই থাকে। জিহবের এমন কথায় জাংকুক তীব্রভাবে না করে বলে উঠল, তাহলে শহরে এত ঠান্ডা থাকতো নাকি? সেটাও সঠিক, কিন্তু রাতারাতি সব বদলে গেল কিভাবে? ওই লোক তোকে সব কথা বলেননি হয়তো, বা ওই লোকটাও সব জানে না। আর কিছু বললো লোকটা? জিহব চিন্তিত ভঙ্গিতে মাথা চুলকে বলল, বলেছে, কিন্তু আমার বিশ্বাস হয় না। না হলেও বল। ইনফর্মার বলল 2 বছর আগে একটা ঘটনা নিয়ে নাকি গ্যাংয়ের অভ্যন্তরে বেশ রেষারেষি হয়েছিল। সেটা বিশ্বাস না হওয়ার কি আছে, সাধারণত এমনটা হয়েই থাকে এমন বড় বড় গ্যাংগুলোতে। আর বিশেষ করে দেশের রাজনীতি, চিকিৎসা ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে যাদের হাত, সেখানে তো হবেই। না, কারণটা ভিন্ন। তুই শুনলে নিজেও অবাক হবি। লোকটা নাকি কোনো মোটিভই ছিল না জিমিনকে ক্ষতি করার, তবে গ্যাংয়ের লোকদের নাকি জিমিনকে নিয়ে অন্য একটা পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনা তুই আন্দাজ করতেই পারছিস। তবে সেই পরিকল্পনাকে বিন্দুমাত্র তোয়াক্কা না দিয়ে লোকটা জিমিনকে রেখেছিল। সেই নিয়ে ওদের অভ্যন্তরীণে বড় বড় যে সকল মেম্বাররা ছিল, তারা ড্রাগনের এই নতুন লিডারের সঙ্গে রীতিমতো শত্রুতা বাঁধিয়ে দিয়েছিল। তারপর তো লোকটা ওই বড় বাড়িতে তোর সামনে ধরা পড়লো। জিহবের এই কথা শুনে জাংকুকের সত্যিই অবাক হওয়ার কথা ছিল, কিন্তু কেন যেন হতে পারলো না। জিহবের এই কথা শুনে জাংকুকের সত্যি অবাক হওয়ার কথা ছিল, কিন্তু কেন যেন হতে পারলো না। জাংকুক যেন এমন কিছুই আন্দাজ করেছিল তার বোন জিমিনের আচরণে, কিন্তু তার বোনকে নিয়ে যে ড্রাগনের মতো এত বড় গ্যাংয়ে রেষারেষি হবে, সেটা সত্যিই জাংকুক আন্দাজ করতে পারেনি। জাংকুক পুরনো স্মৃতিতে ডুবেছিল। সেই সময় জিহব তাকে বলে উঠল, ওই আংটির কোনো খোঁজ পেলি? জাংকুকের ভাবনা সুতো কাটলো, সে বলে উঠল, হ্যাঁ, কিছু খবর পাওয়ার কথা, কিন্তু একটু সবুর করতে হবে। আংটিটা কিন্তু খুব দামি। কথাটা বলে জাংকুক নিজের শার্টের ভেতর থেকে বের করে আনলো আংটিটা। জিহব সেটা দেখে অবাক হয়ে বলল, এইটা সঙ্গে নিয়ে ঘুরছিস কেন? কোথাও নিরাপদে রেখে দিতি কেস শেষ হওয়া অব্দি। এই মুহূর্তে আমি ছাড়া আর কোনো নিরাপদ স্থান হবে না এটার জন্য। আমার বাড়িতে লোক ঢুকেছিল, জানিসই তো। তাহলে এভিডেন্স হিসেবে জমা দিয়ে দিতি। সেটাই চেয়েছিলাম, কিন্তু আংটিটা কেন যেন আমাকে টানছে। মনে হচ্ছে এটার বিশেষ কোনো গুরুত্ব আছে। যাকে সেসব কথা, এটা আমার সঙ্গে থাকুক শেষ হওয়া অব্দি, তারপর না হয় যা হওয়ার হবে এটা নিয়ে। ঠিক আছে, তোর ইচ্ছা। আচ্ছা, আমি এখন যাই। দাঁড়া, আমিও যাব, মাথাটা ধরেছে, কফি খেতে হবে। তোর ডক্টর দেখানো দরকার জাংকুক, আজকাল তোর একটু বেশি মাথা ধরে। হয়তো একটু বেশি ক্লান্ত, রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। তো রেস্ট নেই, এই কেসটা শেষ হোক, তারপর লম্বা ছুটি নেব। আচ্ছা, যাবি তুই এখন, নাকি আমি একাই চলে যাব? না না, দাঁড়া, আমিও যাচ্ছি। সুগার ঠোঁটের কোনায় বাঁকা হাসির রেখা। দুজনে দুজনের দিকে তাকিয়ে এমন সময় তাদের ভাবনার সুতো কাটে জাংকুকের ডাকে। তবে জাংকুক তার নাম ধরে ডাকেনি, সে ডেকেছে সুগা নামের কাউকে। ধমকের গলায় জাংকুক বলে উঠল, তুই এখানে কি করছিস? কথাটা জিমিনের উদ্দেশ্যে, সেটা বুঝতে তার বাকি নেই। জিমিন উত্তর দিল, কেন আবার? ফর্ম তুলতে। আমি এখানে ভর্তি হব। এই দেশে কলেজের অভাব পড়েছে নাকি যে এখানেই তোকে ভর্তি হতে হবে? আমি এখানেই হব। আর তাছাড়া এই বিষয়ে আমি তোর কোনো কথা শুনতে চাই না, সেটা পরে দেখব। তার আগে বল, তুই সুগার সঙ্গে এভাবে বেয়াদবের মতো কথা বলছিলি কেন? জিমিন কিছু বলতে যাবে, ঠিক তখনই আবারও কেউ একটা সুগা নাম ধরে ডেকে উঠলে জিমিন চুপ করে গেল। এদিকে সুগা কণ্ঠটা শুনে যেন রীতিমতো থমকে গেল।
হতবাক ভঙ্গিতে সুগা পেছনে ফিরে তাকালে দেখে ইউনজিন তার পেছনে দাঁড়িয়ে। তার ঠোঁটের কোণায় শয়তানি ভরা বাঁকা হাসিটা যেন দিনের আলোতেও সুগা শরীরে ভয় ধরায়। সুগা তার দৃষ্টি জিমিনের দিকে নিক্ষেপ করলো। জিমিন স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে, কিন্তু সে কি জানে তার সামনে কত বড় বিপদ দাঁড়িয়ে। সুগা জিমিনের সামনে রীতিমতো দেওয়ালের মতো দাঁড়িয়ে পড়ে এবং পরের মুহূর্তেই ইউনজিনের দিকে এক হিংস্র বাঘের মতো তাকালো। তবে ইউনজিনের ঠোঁটের কোণায় তখনও বাঁকা হাসি বিদ্যমান, যা সুগার এমন বাচ্চাদের মতো আচরণে যেন আরো বিস্তৃত হলো। ইউনজিন সুগার দিকে এগিয়ে এসে তার কাঁধে হাত রেখে অতীব আন্তরিকভাবেই যেন বলল, তুমি এখানে কি করছো? আজ অফিসে যাওনি? না, কাজ ছিল। কিন্তু তুমি এখানে? সুগার গলা শিথিল হয়ে গিয়েছে অনেকটা, চেহারা ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। ভয় কি? নিজের প্রাণের বা ক্ষমতা হারানোর ভয়? না, সেটা হলে এই মেয়েটার সামনে দেওয়ালের মতো দাঁড়িয়ে পড়লো কেন সুগা? তার পা যেন নিচ থেকে এগিয়ে গেল সেই দিকে। সুগার এমন ফ্যাকাশে চেহারা চোখ এড়ালো না জাংকুকের। সে সরু দৃষ্টিতে তাকিয়ে থাকলো ইউনজিন আর সুগার দিকে। দুজনের মাঝে কেমন একটা অদ্ভুত সম্পর্ক। ইউনজিন বাঁকা হেসে বলে উঠল, আজকাল তুমি কাজে বড্ডই ফাঁকি দিচ্ছ পার্টনার। সে যাই হোক, আমি ভেতরে গেলাম, আমার একটু কাজ আছে। কথাটা বলে ইউনজিন জিমিনের দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে পা বাড়ালো চলে যাওয়ার জন্য। জিমিন এমন সময় বলে উঠল, আপনি আমার সামনে খাম্বার মতো এভাবে দাঁড়িয়ে পড়লেন কেন? জিমিনের কথায় রাগ আর বিরক্তি প্রকাশ্যমান। ইউনজিনের হাসি আরো বিস্তৃত হয়ে বলল, খাম্বা বললে? আরে না, ও তো পারলে ঢাল তরোয়াল নিয়ে দাঁড়িয়ে পড়ে। কথাটা বলে ইউনজিন কিছুটা শব্দ করে হেসেই চলে গেল। জিমিনের রাগে মাথা দেওয়ালে ঠুকতে ইচ্ছে করছে। জিমিনের রাগটা ইউনজিনের ওপর সুগার থেকেও বেশি হচ্ছে। লোকটা কিভাবে তামাশার হাসি হাসলো। জিমিন রাগে দৃষ্টিতে সেদিকে তাকিয়ে সরে গেল তার ভাইয়ের কাছে। তারপর পরক্ষণেই ভাইয়ের উদ্দেশ্যে বলে উঠল, ওই লোকটাকেও চিনিস ভাইয়া তুই? জাংকুক ঘাড় নাড়িয়ে না বলে সুগার দিকে তাকিয়ে বলল, ওই লোকটা কে সুগা, চিনিস নাকি? চিনি, আমার বিজনেস পার্টনার আর এই কলেজের ভাইস প্রেসিডেন্ট এবং এমপি হানের বড় ছেলে। সুগার কথা শুনে জিহব কিছুটা অবাকই হলো। জিহবকে অবাক হতে দেখে সুগা জিহবকে জিজ্ঞাসা করলো, কেন, তোরা দুইজন ওকে চিনিস না? চিনি, কিন্তু কখনো দেখিনি, নামই শুনেছি। ও যেন ধোঁয়ায় মিশে থাকে এমন মনে হয়। ওর তো মনে হয় আরো দুইটা ভাই আছে, তাই না? কথাটা বলে জিহব হাসে কিছুটা, তবে জাংকুক হাসতে পারে না। জাংকুকের ভাবনায় ছেদ পড়ে জিমিনের কথায়। সে রাগে খুবই ফেটে যাবে যেন। ভাইয়া, আমি কলেজের ভেতরে যাব, হাত ছাড়। জাংকুক এতক্ষণ জিমিনের কথা প্রায় ভুলেই গিয়েছিল। এখন তার ভাবনা সুতো কাটলে জাংকুক আগের থেকেও কঠিন গলায় বলে উঠল, সুগাকে সরি বলেছিস তুই যে তোর হাত ছাড়বো? আমি কেন বলবো, উনি তো। জিমিন নিজের কথা শেষ করতে পারল না। জাংকুকের দিকে তাকিয়ে তার সব সাহস উড়ে গেল। জিমিনের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। সে মাথা কিছুটা নিচু করে আস্তে করে বলল, সরি। কি বললি? শোনেনি সুগা, ওর কানে সমস্যা, জোরে বল। সুগা এই পর্যায়ে বলে উঠল, জাংকুক ছেড়ে দে, বাচ্চা মেয়ে। জাংকুক এবার কিছুটা খেকিয়ে বলে উঠল, চুপ কর তুই, আর তোকে কি বললাম আমি? জাংকুকের ধমক তো নয়, যেন এক একটা বজ্রপাত। জিমিন কেঁপে উঠে কান্না করে দেওয়ার উপক্রম হলো, কিন্তু তবুও তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সে বলবে না সরি, তার কোনো দোষ নেই, আর এই ঘটনার পরে তো আরো বলবে না। সুগা যেন জিমিনের এমন মনোভাব বুঝতে পেরেই মুচকি হেসে জাংকুকের হাত ধরে টেনে তার ঘাড়ে হালকা মেরে বলে উঠল, বাদ দে তো, বাচ্চা মেয়ে কি বলতে কি বলেছে। তাছাড়া আমি কিছু মনে করিনি, ওকে আপাতত যেতে দে। সুগা এমন কথা শুনে জিমিন অগ্নি দৃষ্টিতে তাকালো তার দিকে। আবারও বেটা বিড়াল মানব তাকে বাচ্চা মেয়ে বলল। এদিকে জিমিনের রাগে ঘি ঢেলেই যেন সুগা জিমিনের মাথায় হাত দিয়ে বলে উঠল, কিন্তু অন্য কারোর সঙ্গে এমন করলে তারা বাচ্চা মেয়ে ভেবে ছেড়ে দেবে না কিন্তু। জিমিন রাগে ক্ষিপ্ত দৃষ্টিতে সুগার দিকে তাকালে সুগার ঠোঁটের বাঁকা হাসিটা যেন আরো তাকে রাগিয়ে তুলল। তবে সুগার চোখের দিকে তাকিয়ে জিমিন যেন থমকে গেল। হঠাৎ করেই তার হার্টবিট বাড়তে লাগলো। তবে সুগা জিমিনের চুল এলোমেলো করে দিচ্ছে।
তার ঠোঁটের সেই বাঁকা হাসি, সব মিলিয়ে জিমিনের রাগ আবারও দপ করে বেড়ে গেল। জিমিনের মন চাইছে সুগার নাকটা ফাটিয়ে দিতে। জাঙ্কুক এমন সময় বলে উঠল, সন্ধ্যা হওয়ার আগে বাড়ি ফিরে যাবি, কলেজের বিষয় তোর সঙ্গে পরে কথা বলবো। এই বলে জাঙ্কুক সুগা আর জেহপের সঙ্গে হাঁটতে লাগলো। সুগা কিছু মুহূর্ত জিমিনের দিকে তাকিয়ে থেকে সে নিজেও সমান তালে জাঙ্কুক আর জেহপের সঙ্গে হাঁটতে লাগলো। জিমিন ঠায় দাঁড়িয়ে থাকলো এক জায়গাতেই। জিমিনের এবার মনে পড়লো এই লোক আগে কয়েকবার তাদের বাড়িতে এসেছিল। কই, তখন তো এত ফাজিল মনে হয়নি। দোতলায় দাঁড়িয়ে থেকে কতবার জিমিন সুগার গিটারের সুর তোলা শুনেছে। সেই সময় সুগাকে জিমিনের কাছে মনে হতো পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ। ভাববেই বা না কেন, যার হাতে এত সুন্দর মোহনীয় সুর ওঠে তাকে আর যাই হোক। তাছাড়া সুগার চোখের সেই শান্ত দৃষ্টি বরাবর জিমিনের কৌতূহলের কারণ ছিল। সময়ের বিবর্তনে জিমিনের স্মৃতিতে সবটাই ঝাপসা হয়ে যাচ্ছিল, কিন্তু কখনোই সুগার ওই করুণ সুরটা জিমিন ভুলতে পারেনি। কতবার সার্চ দিয়েছে ইন্টারনেটে, কিন্তু পায়নি। হায়, সে কি আফসোস জিমিনের। কিন্তু এখন বেটা এক নম্বরের ফাজিল আর বদ হয়েছে। এইসব ভেবে রাগের সপ্তম আসমানে চড়ে জিমিন কলেজের দিকে হাঁটা দিল। বড় একটা চেরি গাছের নিচে বসে আছে আয়ু আর তে। দুইজনের মাঝে কঠিন নীরবতা ভাঙলো আয়ু। আয়ু থেকে আলতো ধাক্কা মেরে বলল, কিরে, তোর কি হয়েছে? ওই খরুশ শুধু শুধু আমাকে আবারও বকেছে। এটা আবার নতুন কি? কি জানিস, এখন আমিও তোর সঙ্গে সহমত। জেহব স্যারও একটা খাটাস। আরে না, জাঙ্কুক স্যারের থেকে জেহব স্যার হাজার গুণে ভালো আছে, প্রচুর ভালো। তুই বল, আজ ক্লাসে তুই কোন আসমানে ডুবেছিলি? আমি এই আসমানেই ছিলাম ভাই, কিন্তু তোর আর জাঙ্কুক স্যারের মধ্যে আবার কি হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক করে বলবি তো? আমার কাছে শুনে কি করবি, বরং কাল ক্লাসে গিয়ে রং মশলা ছড়িয়ে যখন বলবে সবাই, তখন শুনিস, মজা পাবি। কথাটা বলে দুই বান্ধবী একে অপরের দিকে তাকালো এবং পরের মুহূর্তেই হো হো করে হেসে গড়িয়ে পড়ল। ঠিক এমন সময় তে দেখলো একটা ছোটখাটো কিউট দেখতে মেয়েকে কলেজের কিছু সোকল বড় ভাই টাইপের ছেলে ঘিরে ধরেছে। তবে মেয়েটাকে দেখে কিন্তু একদমই ভীতু বা ভয় পেয়েছে বলে মনে হলো না। তে আর আয়ু দুজনেই সেদিকে পা বাড়ালো। এদিকে জিমিন নতুন কলেজে এখনো ভর্তিও হতে পারেনি, কিন্তু একটা ঝামেলার সঙ্গে জড়িয়ে পড়েছে। ঝামেলাটা একটা মেয়েকে ঘিরে। মেয়েটাকে এই দুইজন ছেলে ডিস্টার্ব করছিল। আর জিমিন তো সেই জাঙ্কুকের বনি, সে চুপিসারে হেঁটে চলে যেতে পারলো না, জড়িয়ে পড়লো ঝামেলাতে। তে ছেলে দুটো সামনে গিয়ে বলে উঠলো, তোমরা ওকে বিরক্ত করছো কেন? দেখতে, তুই এসব থেকে দূরে থাক। আমি দূরে থাকতে চাইলেও তোরা দিচ্ছিস কই? এই মেয়েটিকে একা ছেড়ে দে, না হলে সত্যিই খারাপ হবে বলে দিলাম। শেষের কথাগুলো তো বেশ জোর দিয়ে বলল। ছেলে দুটো ভয় পেল বলে মনে হলো না, কিন্তু নিজেকে অনেকটা গুটিয়ে নিল অবশ্যই। কলেজের পরিস্থিতি এখন আরো বেশি উত্তপ্ত জাঙ্কুকের আসার পর থেকে। তাছাড়া কিছুদিন আগে ইউরির আর তের মধ্যে যে ঝামেলা ঘটে গিয়েছে, তাতে এখন কলেজের অনেকে তেকে এড়িয়ে চলতেই ভালোবাসে। ছেলে দুটো জিমিনের দিকে এক পলক তাকিয়ে গজগজ করতে করতে চলে গেল ধূপধাপ পা ফেলে। তে জিমিনের দিকে তাকিয়ে বলল, তোমাকে আগে কখনো দেখিনি কলেজে। হ্যাঁ, আমি এই কলেজের না, ফর্ম তুলতে এসেছি আর তখনই ঝামেলাতে পড়ে গেলাম। কি হয়েছে বলো তুমি? ওই ফাজিল দুটোর পাল্লায় পড়লে কি করে? ছেলে দুটোর প্রতি প্রচন্ড রাগী মনোভাব নিয়ে বলল কথাগুলো আয়ু। জিমিন প্রথম থেকে শেষ অবধি বললে আয়ুর ছেলেগুলোর প্রতি রাগ আরো বেশি বেড়ে গেল। তবে তের রাগ হলেও সে জিমিনের সঙ্গে আলাপ জমিয়ে নিল। জিমিনও বেশ মিলেমিশে গেল। তিনজনে মিলে আবারও গাছটার নিচে বসে পড়ল। সময় এভাবে কিছুক্ষণ পার হলে তাদের কথাবার্তায় বাধা দিল কেউ। তিনজনই প্রচন্ড বিরক্তিকর দৃষ্টিতে তাকালো বাধা প্রদানকারীর দিকে। বাধা দিয়েছে জাঙ্কুক। জাঙ্কুকের পেছনে দাঁড়িয়ে জেহব, আর তাদের থেকে কিছুটা দূরত্বে দাঁড়িয়ে সুগা একটা গাছের সঙ্গে হেলান দিয়ে বুকের কাছে হাত জড়বদ্ধ করে দাঁড়িয়ে। ভাবটা এমন, সেও একটা গাছ। জিমিন সুগার দিকে এক নজর তাকিয়েই একটা মুখ ভেঙচি কেটে তাকালো তার ভাইয়ের দিকে। এদিকে তে জাঙ্কুককে দেখে রাগে অভিমানে মুখ ফিরিয়ে নিল। জাঙ্কুক তের দিকে হতভম্ব দৃষ্টিতে তাকালো। এত রাগ এতটুকু মেয়ের?
এত রাগ এতটুকু একটা মেয়ের। আসলে মেয়েদের রাগ তাদের নাকের আগায় থাকে। তার ঘরেই তো জলজান্ত একটা উদাহরণ বিরাজমান। জাংকুক জিমিনের দিকে তাকালো আর কঠিন দৃষ্টিতে বলল, গাড়ি ঠিক করে দিচ্ছি, সোজা বাড়ি যাবি, তারপর তোর সঙ্গে আমার কথা আছে। বাড়িতে যাবি? বাবা আছে বাড়িতে। তোদের তো আবার নর্থ আর সাউথ কোরিয়ার সম্পর্ক। সেরকম হলে তুই বর্ডার সীমান্তে আসবি। এখন যা। জিমিন চোখ তেড়িয়ে তাকালো জাংকুকের দিকে, তারপর তাকে মুখ ভিঞ্চি কেটে বাতাসে পা ভর করেই যেন হাঁটতে লাগলো। জাংকুক সুগার দিকে এক নজর তাকালো। সুগা জিমিনের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে সেদিক থেকে চোখ ফিরিয়ে জাংকুক তার সামনে তাকালো। কিন্তু এ কি, তার সামনের মানুষ কই? ঘাড় এদিক সেদিক ঘুরিয়ে জাংকুক খুঁজতে লাগলো তেকে। তারপর দেখলো তে রীতিমতো লাফিয়ে লাফিয়ে পার্কিংয়ের দিকে এগোচ্ছে। এই কি বিপদ, মেয়েটা কি এক জায়গায় চুপচাপ দাঁড়াতে পারে না? জাংকুক হতাশা ভরা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো। জাংকুক আগালো সুগার দিকে। সুগা জাংকুকের দিকে এগোলো, তারপর কিছুটা চিন্তিত ভঙ্গিতে বলল, আমার মনে হয় জিমিনের এখানে ভর্তি না হওয়াটাই ভালো। এটা শহরের সবচেয়ে বড় কলেজ হতে পারে, কিন্তু ভালো নয় অবশ্যই। সুগার কথা সায় জানালো জাংকুক, কিন্তু তার বোনকে এই সহজ কথাটা কে বোঝাবে? সুগাও যেন জাংকুকের ভাবনা বুঝতে পেরে হতাশ ভঙ্গিতে বলল, তবে আমার মনে হচ্ছে না তোর বোন শুনবে, তাই তোর ওর দিকে নজর রাখাটা ভালো। তা রাখবো, কিন্তু তুই তো কখনো বলিসনি তুই ইউনজিনের বিজনেস পার্টনার। প্রসঙ্গ কখনো ওঠেনি, তাই বলা হয়নি। সুগা, তুই অনেকটা বদলে গিয়েছিস। আমি আমার পুরনো বন্ধুটাকে তোর মধ্যে খুঁজে পাচ্ছি না মাঝে মধ্যেই। সুগা ফ্যাকাশে দৃষ্টিতে জাংকুকের দিকে তাকালো। বাট নো প্রবলেম, আমি তোর পাশে সব সময় থাকবো। তুই যতই বদলে যাস না কেন, শত হোক, তোকে জ্বালানোর জন্য একজন মানুষ হলেও তো দরকার। কথাটা বলে জাংকুক গাল টানতে শুরু করলো সুগা। সুগা বাঁকা এসে জাংকুককে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে বলে উঠল, আমি বদলে যাই বা না যাই, তুই আগের মতোই আছিস। আমাকে তো থাকতেই হবে, অন্তত কাউকে তো নিজের বয়সের মতো আচরণ করতে হবে। জিয়াব হলো বাচ্চা আর তুই হলি গ্র্যান্ডপা। ওকে মিস্টার দায়িত্ববান, চলুন এগোই। তুই লাঞ্চ করেছিস? হুম, করতে সময় পাইনি। তাহলে চল, আমার ট্রিট। জিয়াব কই? ও পরে জয়েন করবে, ও কিছু কথা বলছে। চল আমরা যাই। তে দাঁড়িয়ে রাস্তার এক ধারে, তার পা দুটো যেন জমে গিয়েছে। আজ লি মিনহু নেই। তার ভাই ডংহুক একটু পরেই তাকে পিক করতে আসবে বলে তে এখানে তার জন্য অপেক্ষা করছিল। কিন্তু রাস্তার অন্য ধারে একজন মানুষকে দেখে তের পা দুটো ভয়ে জমে গিয়েছে, কারণ সেখানে দাঁড়িয়ে কাই। তার ঠোঁটের কোণায় শয়তানি ভরা সেই বিশ্রী হাসি। তে ভয়ে এক পা দুই পা পিছিয়ে যেতে যেতে কারোর সঙ্গে ধাক্কা খেল। তে কোনো মতে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে বলল, সরি, আমি আসলে খেয়াল করিনি। এই পর্যায়ে একটা চিন্তিত কণ্ঠ ভেসে এলো তের কানে। তুমি এভাবে কাঁপছো কেন তে? শরীর খারাপ নাকি? কিন্তু একটু আগেও তো ঠিক ছিলে। তের চোখ তুলে তাকালো। হ্যাঁ, তার সামনে জাংকুক। চিন্তিত দৃষ্টিতে তাকিয়ে একজোড়া চোখ তার দিকেই। জাংকুককে দেখে তে যেন মনে অনেকটা সাহস ফিরে পেল। তে জাংকুকের কোট আঁকড়ে ধরে বলে উঠল, জাংকুক, কাই। তের কথা শুনে জাংকুক অবাক দৃষ্টিতে তাকালো তার দিকে। তবে তের ভয় মাখানো চেহারা দেখে জাংকুক বিষয়টা উড়িয়ে দিতে পারল না। জাংকুক এদিক সেদিক তাকালো, ঠিক তখনই সুগা বলে উঠল, জাংকুক, রাস্তার ওই ধারে দেখ, ওই বেলুনওয়ালাকে। কিভাবে যেন তাকিয়ে তোদের দিকেই। বিষয়টা ভালো লাগছে না। জাংকুক সুগার দৃষ্টি অনুসরণ করে তাকালো সেদিকে। পরক্ষণেই নিজের চোখকে বিশ্বাস করতে তার কষ্ট হলো। জাংকুক কাইয়ের দিকে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু যেতে পারল না। তে শক্ত করে ধরে আছে তার হাত। জাংকুক তের দিকে না তাকিয়েই বলল, হাত ছাড়োতে, শতানটা আবারও পালিয়ে যাবে না হয়। আপনি যাবেন না প্লিজ। দ্রুত গাড়িদের মাঝে আপনি রাস্তা পার হবেন কিভাবে? সেটা আমি বুঝবো। তে এবার জাংকুকের সামনে এসে দাঁড়ালো। জাংকুক তে সেই দৃষ্টি দেখে হতভম্ব হয়ে গেল। হরিণীর মতো একজোড়া চোখে পানি ছলছল করছে। তে জাংকুকের আরো কিছুটা কাছাকাছি এসে বলে উঠল, কিন্তু আপনার কিছু হয়ে গেলে তখন? কাইকে ধরার থেকে আপনার নিরাপত্তা আমার জন্য বেশি প্রয়োজন। জাংকুকের হার্টবিট বাড়তে থাকলো, নাক লাল হয়ে উঠল। এটা কেমন অনুভূতি? তোর নাম কি?
এই মেয়েটা কেন প্রতিবার তার হৃদয়ের বাঁধন চূর্ণ বিচূর্ণ করে? এই কাজটা করে কি এমন শান্তি পায় সে? তের সামনে নিজেকে অসহায় লাগে জাঙ্কুকের। বন্ধ একটা রুমে মুখোমুখি দাঁড়িয়ে দুটো মানুষ। এরা একে অপরকে চেনে জানে, কিন্তু কথা বলতে মোটেও উৎসুক নয়। সুবিন প্রচন্ড বিরক্তি ভরা দৃষ্টিতে তাকিয়ে ইউনজিনের দিকে। তার দৃষ্টিতে শুধু বিরক্তিই নয়, একই সঙ্গে ঘৃণা প্রকাশ পাচ্ছে। তবে ইউনজিনের তাতে কিছু যায় আসে না। সে নিজের পকেটে হাত রেখে বাঁকা হেসে বলে উঠল, ওভাবে কেউ নিজের বড় ভাইয়ের দিকে তাকায়? কে বড় ভাই? তোর সামনে যে দণ্ডায়মান দাঁড়িয়ে, অবশ্যই সেই তোর বড় ভাই। রাস্তার কোনো গাছ তো মানুষের ভাই হবে না।